আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভোকাবুলারিতে কীভাবে আপনারা খুব দ্রুত এনরিচ করবেন এবং বিল্ড আপ করে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিংয়ে খুব দ্রুত অ্যাডভান্স করবেন, একদম নিজেকে ফ্রিকোয়েন্সি করবেন। এই বিষয় নিয়ে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেবো। আমি একটা নোট করেছি কীভাবে এটা করা যায় সে বিষয় নিয়ে আমি আমার মতো করে সাজিয়েছি কিছু স্টেপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনি খুব ভালো করতে পারবেন। আমি ভিডিওর শুরুতেই ফ্রান্সিস ব্যাকন একটা বিখ্যাত একটা উক্তি উনি বলেছেন, রিডিং মেক আ ফুল ম্যান, রাইটিং এক্স্যাক্ট ম্যান। অর্থাৎ এই কথাটার দ্বারা কী বুঝতে চেয়েছেন? উনি বলতে চেয়েছেন এই অ্যাসাইস্ট এ গুড রিডার ইজ এ গুড রাইটার। আপনি রিড করলে রাইট করতে পারবেন। জি, আপনি যদি রিড না করেন তাহলে কখনো রাইট করতে পারবেন না। আমি যখন রিডিং করব তখন আমার মাথা অনেকগুলো শব্দ তৈরি হবে, আমি অনেক কিছু শিখব, অনেকগুলো কোটেশন পাবো। তখন আমার মাথায় কিন্তু অনেক কিছু স্টোর হবে এবং নতুন নতুন শব্দ আমি লিখতে ইউজ করতে পারবো। আমার থটস, ফিলিংস অনেক কিছু প্রডিউস হবে তখন, যেগুলো আমার লিখতে হেল্প করবে। অর্থাৎ উনি এটাই বোঝাতে চেয়েছেন, রিডিং করা ছাড়া কখনো রাইট করা ইম্পসিবল। অর্থাৎ এই কথাটা থেকে কী বোঝা যায়? নির্দিষ্ট কোনো সোর্স থেকে ভোকাবুলারি পড়ে বিসিএস সহ যে কোনো পরীক্ষায় সাময়িক ভালো করা যেতে পারে, কিন্তু লং টার্ম একজন একদম হাই লেভেলে ভালো করা ইম্পসিবল। নির্দিষ্ট কোনো সোর্স রাখা যাবে না। আসলে যে যত কিছু বলুক না কেন, ভোকাবুলারি শেখার কোনো নির্দিষ্ট কোনো সোর্স নেই। আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি, আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, কিন্তু আমি এখনও কিন্তু শব্দ শিখি, কারণ ভোকাবুলারি শেখার নির্দিষ্ট ওয়ার্ডের কোনো লিমিট নেই। আচ্ছা, যাই হোক, এখন আমি আসি স্টেপগুলো নিয়ে কথা বলবো, কীভাবে আপনারা বিল্ড আপ করতে পারবেন নির্দিষ্ট সোর্স না রেখে। সেটাতে আমি প্রথমে বলবো, আমি এই কথাগুলো বলতেছি যাদের অনেক হাতে সময়, যারা ইতিমধ্যেই অনার্স কমপ্লিট করেছেন বা কমপ্লিট হওয়ার পথে বা মাস্টার্স কমপ্লিট করেছেন, জবের জন্য প্রস্তুতি শুরু করেছেন, তাদের জন্য। যারা একদম বিগিনার লেভেলের আছে তাদের জন্য কিন্তু, যাদের হাতে দীর্ঘ সময় আছে তারা এই বিষয়গুলো কিন্তু ফলো করতে পারেন। যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড হোক বা নন ব্যাকগ্রাউন্ডের হোক, তাদের প্রথম স্টেপ সেটা হচ্ছে, আপনি সরাসরি যদি ভোকাবুলারি ওয়ার্ড যদি সরাসরি কোনো বই থেকে যদি শিখতে যান, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। প্রথম সেটা হচ্ছে, ভোকাবুলারিটাকে বলা হয় লেক্সিক্যাল পার্ট। লেক্সিক্যাল পার্ট মানে কি? যে শব্দটার শব্দাংশ, একটা শব্দকে আপনাকে অ্যানালাইসিস করা জানতে হবে। আপনি যদি একটা শব্দকে অ্যানালাইসিস করতে পারেন, একটা শব্দ থেকে আপনি অনেক হিউজ শব্দ বের করতে পারবেন। এবং হিউজ শব্দ যদি বের করতে পারেন, দেখবেন যে কিন্তু আপনি একটা শব্দ শেখা মানে অটোমেটিকলি কিন্তু অনেকগুলো শব্দ শিখে ফেলা। এবং ওই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ অনুসারে যখন অনেকগুলো পার্টস অফ স্পিচ বিন্যাস করতে পারবেন, ইন্টারচেঞ্জ করতে পারবেন, তখন আপনার ওই বিন্যাসটা হচ্ছে যে সেন্টেন্স বেঁধে, অবস্থান বেঁধে কিন্তু আপনি যথার্থভাবে ইউজও করতে পারবেন। এই জন্য ফার্স্ট যে স্টেপস সেটা হচ্ছে যে আপনি ওয়ার্ড ফরমেশনটা নির্দিষ্ট একটা ভালো মানের বই থেকে, যেটা আপনার ভালো লাগে, ওয়ার্ড ফরমেশন অর্থাৎ সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, বিশেষ করে এটা 9-10-এর একটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার। এই সেগমেন্টটা খুব ভালো করে পড়বেন যে হচ্ছে এটা নির্দিষ্ট কোনো লিমিটেশন রাখবেন না, এটার ইনস অ্যান্ড আউটস এভরিথিং, আপনাকে সব কিছু, বিশেষ করে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। 8টা পার্টস অফ স্পিচের মধ্যে 4টা পার্টস অফ স্পিচেই হচ্ছে যে ইন্টারচেঞ্জ হয়, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা পার্টস অফ স্পিচ। একটা থেকে আপনি বাকি 3টা কীভাবে করবেন, এই যে বিন্যাসটা কীভাবে গঠন করবেন, এই জিনিসগুলো আপনাকে প্র্যাকটিক্যালি, এটা অনেকটা মেমোরাইজিং পার্টের মতো। নাউনের সাফিক্সগুলো কী, ভার্বের সাফিক্সগুলো কী, অ্যাডজেক্টিভের সাফিক্সগুলো কী, অ্যাডভার্বের সাফিক্সেসগুলো কী, এবং প্রিফিক্সেসগুলো কী কী, এবং এগুলা ব্যবহার করে আমি কীভাবে নতুন নতুন শব্দ ব্যবহার করব, ইউজ করব, কনভার্ট করব, ইন্টারচেঞ্জ করব, এগুলো একদম ভালো করে মুখস্থ করেন। তবে আমি রিকমেন্ড করতে পারি, আপনি একটা ভালো মানের বই, ফিজিক্সের বইয়ের মধ্যে কিন্তু এই ফরমেশনটা, এই পার্টসটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে, আপনি ওটা ফলো করতে পারেন। হয়তো আপনার কাছে অন্য আরেকটা অনেক সোর্স থাকতে পারে, যে কোনো সোর্স থেকে, কিন্তু যেখানে হিউজ অ্যান্ড রিচ একদম সমৃদ্ধ আছে সেটা একটা ফলো করেন। আচ্ছা, এখন
এটা আপনি কমপ্লিট করলেন, যেমন এটা কমপ্লিট করলে আপনার লাভটা কী? সাপোজ মনে করেন আমি কিছুক্ষণ আগে এই যে একটা শব্দ দেখলাম যে আল জাজিরার, যখন আমি হেডলাইন পড়ছিলাম তখন হুট করে একটা ড্যাভরিজ, যদিও এটাকে ড্যাভরি বলা হয় উচ্চারণটা অ্যাকচুয়াল, এখানে এসের উচ্চারণটা হয় না, এই শব্দটা আমি দেখেছি। তখন আমার হুট করে মনে পড়লো এটার শব্দটার অর্থটা হচ্ছে তো ধ্বংস। এখন এটা যখন আমার মাথা আসলো, হয়তো আমি ভুলে গিয়েছি, তখন আমি সার্চ করেছি, সার্চ করে দেখলাম যে কিন্তু এটার অর্থ হচ্ছে তো যেটা ধ্বংসাবশেষ বা ধ্বংস হয়ে যাওয়া কোনো কিছু, একদম চুরমার করে ফেলা। এখন এটা যখন আমি পড়তে গিয়েছি তখন আমার মাথায় আসলো হুট করে কি, ও এটার অর্থ হচ্ছে যে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে হচ্ছে যে যেটা বা ডিমোলিশ করা, ধ্বংস করে ফেলা। তাহলে আমি শব্দটা পেয়েছি হচ্ছে যে ডেব্রি, ওখান থেকে আমি জানলাম কি ডিমোলিশ, এরপরে জানলাম কি ডিস্ট্রাকশন। এখন ডিস্ট্রাকশন শব্দটা দিয়ে আমি 4টা ওয়ার্ড করতে পারি, যেমন এটা নাউন, এটার বারফ হচ্ছে দেখি ডিস্ট্রাক্ট, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে যে ডিস্ট্রাকটিভ, আবার এটার অ্যাডভার্ব হচ্ছে যে ডিস্ট্রাকটিভলি। তাহলে ডিস্ট্রাক্ট, ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভলি। তাহলে আমি একটা শব্দ জেনেছি, মানে আমি 4টা শব্দ জেনেছি। এটার নাউন কি, এটার অ্যাডজেক্টিভ কি, এটার অ্যাডভার্ব কি, এটার ভার্ব কি, এবং সাথে সাথে এটার আমার সিনোনিমও কিন্তু জানা হয়ে গেল। আপনাকে এভাবেই ওয়ার্ডটা বিশ্লেষণ করা জানতে হবে। এটার নামই হচ্ছে যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এক কথায় বলা যেতে পারে এটাকে অ্যাফিক্স, যদি আরও সহজভাবে বলতে যায় সেটা হচ্ছে যে ওয়ার্ড ফরমেশন। এগুলো মেমোরাইজিং করার পরে আপনাকে হিউজ ইন্টারচেঞ্জিং, যেখানে প্র্যাকটিস আছে একটা থেকে অনেকগুলো কীভাবে ইন্টারচেঞ্জ করা হয়েছে, এটা ফিসি দাসের বইয়ের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইটাতে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস আছে। একটা শব্দকে 3টা করেছে, প্রত্যেকটা শব্দের বিন্যাস দেখানো হয়েছে। ওগুলো ভালো করে প্র্যাকটিস করেন এবং এগুলা বারবার প্র্যাকটিস করেন, তখন আপনার কিছুটা অনেকটা, আমি বলবো না যে এটা 100% আয়ত্তের মধ্যে আনতে পারবেন না, কিছুটা আয়ত্তের মধ্যে আনতে পারবেন। তখন আপনি যখন একটা শব্দ দেখবেন অটোমেটিকলি আপনার মাথায় ঘুরে খাবে যে ও এটার ভার্বটা কি, এটার অ্যাডজেক্টিভটা কি, এটার অ্যাডভার্বটা কি। এই যে এটাই হচ্ছে ভোকাবুলারি একদম প্রথমে না শিখে প্রাথমিক স্টেপস হচ্ছে প্রাইমারি লেভেলের স্টেপ বলবো আমি। এটা কমপ্লিট করা মানে কি একজন ক্যান্ডিডেটের ভোকাবুলারি সে 50% মোটামুটি অ্যাডভান্স করে ফেলেছে, বাকিগুলো হচ্ছে তো তার মুখস্থ বা মেমোরাইজিং পার নোট ডাউন করি। আচ্ছা, এরপর আসি 2 নম্বর স্টেপসটা আমি কী করেছি। আমি এখানে নোট ডাউন করেছি, আমি লেকচারটা যাতে এই ভিডিওটা খুব ভালোভাবে ইনফরমেটিভ করতে পারি। ভোকাবুলারি শেখার জন্য আমার কাছে, আমি অনার্স মাস্টার্স ইংলিশে করেছি, কিন্তু আমি তারপরেও এখনও যে বললাম না আমি এখন একটা শব্দ শিখেছি, হয়তো এটা অনেকের কাছে জানা, ড্যাভরি বা ড্যাভরিজ শব্দটা আমি শিখেছি। তাহলে এই যে শব্দ শিখাই, সেটার জন্য সাপোজ মনে করেন আরেকটা এক্সাম্পল বলে, আজকে আমি পত্রিকা পড়তে গিয়ে এখানে দেখলাম হচ্ছে নো রুম ফর, আমরা জানি রুম মানে কক্ষ, এখন নো রুম ফর, কিন্তু এখানে কিন্তু পত্রিকার ভাষায় এখানে রুম ফ্রম মানে হচ্ছে একদম কোনো মানে যেটা খুব সহজ নয়। বা আবার এটা থেকে আমার আসলো মেক রুম, একটা ইডিয়ম আমার হুট করে মনে পড়লো এটা বের করতে গিয়ে, মেক রুম মানে হচ্ছে জায়গা করে নেওয়া, এরকম। আবার যেমন এখানে আমি জানি যে আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান পতন, কিন্তু এখানে আজকের পত্রিকা আমি দেখলাম যে এখানে স্লিপ আপস, এটা একটা কম্পাউন্ড নাউন, স্লিপস আপ মানে হচ্ছে ছোটোখাটো ভুল কি। তাহলে দেখেন, অর্থাৎ আমি শব্দগুলো জানি কিন্তু এখানে শব্দগুলো তো আমি জানি না। এখানে আমি নো রুম ফর একটা ইডিয়ম শিখলাম, স্লিপস আপস একটা ইডিয়ম শিখলাম, মেক রুম শিখলাম। তাহলে আমি যেগুলোর সাথে শিখেছি সেগুলোর সাথে আমি রিলেট করে একসাথে আমার রিলেট করা গেল। তাহলে দেখেন অজানা হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমি যখন ডেইলি স্ট্রাকচার অ্যানালাইসিস করতে যাই অজানা ওয়ার্ড কিন্তু পাচ্ছি। এই জন্য আমি বলবো না যে নির্দিষ্ট সোর্স থেকে পড়ে পরীক্ষায় কিন্তু ভালো করে ইম্পসিবল। এই জন্য আমি ভোকাবুলারি শিক্ষার সোর্সটাকে 2 ভাগে বিভক্ত করেছি। ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে, একটু ভালো করে শোনার চেষ্টা করবেন, এটা মানে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসেন 2টা স্টেপস আপনি অনুসরণ করতে পারবেন, 2টা উৎস থেকে আপনাকে শিখতে হবে। যদিও আমি বলবো না যে এটা নির্দিষ্ট কোনো সোর্স নেই, আপনি যেখান থেকে পান, আপনি একটা নিউজ দেখেছেন, একটা ফেসবুক পোস্ট দেখেছেন, যেখান থেকে পান, বা আপনি একটা লেকচার শিখতেছেন বা একটা ক্লাস করতেছেন, ওখানে একটা নতুন ওয়ার্ড পেয়েছেন, এটা পড়তে হবে, এটা কিন্তু নোট ডাউন করতে হবে। তবে আমি যেটা বলি মনে করি প্রাথমিকভাবে যেটা প্রাইমারিলি 2টা সোর্স ভাগ করতে পারেন। একটা হচ্ছে আপনি লিটারেচারের যেগুলো আপনাকে তৃপ্তি দেবে, যেগুলো আনন্দ দিব, যেগুলো হচ্ছে এক্সাম রিলেটেড, যেগুলো পড়লে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে শিখতে পারবেন, যেগুলো খুব
একদম এডুকেটিভ, শিক্ষামূলক ওরকম কিছু বই পড়েন। 2 নম্বর সোর্স হচ্ছে যে ডেইলি পত্রিকা পড়া। আচ্ছা, প্রথমটা আছি, প্রথম আমি যেটা বললাম 2টা উৎস থেকে পড়তে পারবেন। প্রথম স্টেপটা হচ্ছে যে সাহিত্যকে অনুসরণ করে, সাহিত্যের বই পড়া। সেটা কি? ভোকাবুলারি শেখার জন্য অবশ্যই এটা ইংলিশ সাহিত্য হতে হবে, ইংরেজি সাহিত্য। আপনি মনে করেন ইংলিশ ব্যাকগ্রাউন্ড আমাদেরও যখন, যেমন আমি যদি বলি আমার এখানে হচ্ছে যে এই শেক্সপিয়রের একটা টেম্পেস্ট বই আছে, আপনি এরকম হাইফার বল যেগুলো হাই ফ্রিকোয়েন্সি বই কিন্তু অনুসরণ করতে যাবেন না, কিন্তু আপনি এগুলো পড়ে কিন্তু আরও ডিসিউয়েট হবেন, মানে প্ররোচিত হবেন না, আপনার পড়তে ভালো লাগবে না, এভাবে তো সম্ভব না, অনুৎসাহিত হবেন। কারণ এখানে এমন এমন কিছু ইংলিশ ওয়ার্ডস ইউজ করা হয়েছে যেগুলো হচ্ছে 1000 বছর আগের ইংলিশ পুরনো ওয়ার্ডস, যেগুলো কিন্তু পড়তেও কিন্তু আমাদের অনেক সমস্যা হয়েছে। যেমন এটা আমাদের একটা মাস্টার্সের একটা টেক্সট ছিল, দ্য টেম্পেস্ট। এখন আপনি অর্থাৎ এমন কিছু টেক্সট সিলেক্ট করেন যেগুলো খুব ছোট এবং খুব সহজ ভাষায় লিখেছে, আপনি পড়লেও বুঝতে পারবেন, এবং যেগুলো থিমও কিন্তু ভালো, আপনাকে পড়তে আনন্দ দিবে, ওই সমস্ত আগে টেক্সট আপনি বিবেচনা করেন। প্রথমের দিকে, অ্যাডভান্সের দিকে আপনি পড়ে যান, প্রথমেই যাবেন না। সাপোজ আমি বলতে পারি, আমি কয়েকটা বই এখানে আমি পড়েছি, যা অনেকগুলোতে বই আমার আছে। যেমন আমি এখানে একটা বই দেখাচ্ছি, এই বইটা হচ্ছে দ্য আর্নেস্ট হেমিংওয়ের বই। এই বইটার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যে। একজন কিউবার বা আমেরিকান একজন বিখ্যাত একজন মানে নভেলিস্ট বলতে পারেন, এই যে আর্নেস্ট হেমিংওয়ে, ওনার অল ম্যান অ্যান্ড দ্য সি বইটা হচ্ছে যে 97 পেজের। যেমন এই বইটা, যেমন আপনি এই যে পাওলো কোয়েলহো ব্রাজিলিয়ান রাইটারের দ্য আলকেমিস্ট বই, ছোট্ট একটা, মানে অনেক গুরুত্বপূর্ণ, অনেক খুব ভালো, আপনাকে অনেক মোটিভেশন দিবে, অনেক ইন্সপাইরেশন দিবে, অনেক অ্যান্থোথিয়াজিজম দিবে। যেমন এরপর হচ্ছে যে আমি বলতে পারি খুব বিখ্যাত বই যে ফ্রান্স কাফকার, এই যে ম্যাটামরফোসিস, নিজেকে চিনতে, নিজেকে জানতে, নিজেকে আবিষ্কার করতে এই বইয়ের কোনো বিকল্প নেই, এই বইগুলোর পড়ার কোনো বিকল্প নেই। এরপরে বলতে পারি আমি এই যে এখন যে মানে দুই রাষ্ট্রের যে বিভাজন, দ্বন্দ্ব, সীমান্ত দ্বন্দ্ব জানার জন্য কিন্তু মহসিন হামিদের রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট, এই বইটা কিন্তু আমি অনেক আগে পড়েছি। এরপর হচ্ছে তো কলোনাইজেশন সম্পর্কে যদি আপনি জানতে চান, যেমন এই বইটা সিনো অ্যাচিভ থিংস ফল অ্যাপার্ট, আমি বলতেছি না যে আপনি এই বইগুলো পড়েন, আপনার কাছে যে বই ভালো লাগে, যেগুলো নভেলা বা শর্ট স্টোরি, ছোট্ট বই, ওই সমস্ত বইগুলো সিলেক্ট করেন। এখন এরপরে দ্বিতীয় নাম্বার যেটা স্টেপ, সেটা হচ্ছে যে পত্রিকা পড়াটা আপনাকে মাস্ট রাখতে হবে। আপনি একজন চাকরির ক্যান্ডিডেট হিসাবে, তার মানে এই নয় যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পত্রিকা পড়বেন না। আপনাকে পত্রিকায় আপনি সপ্তাহে একটা পত্রিকা নেন, যেটা আপনার কাছে খুব ভালো লাগে, আপনার পছন্দের, যেটা আপনার জব সহায়ক, আপনি পছন্দ করেন, যেটা আপনার মানের সাথে বিশ্বাসের সাথে যায়, এরকম একটা ইংলিশ নিউজ পেপার আপনি কালেক্ট করেন। যেমন আমার মতে সবচেয়ে বাংলাদেশের মধ্যে খুব ইনফরমেটিভ এবং খুব লিটারেরি ল্যাঙ্গুয়েজে লিখতে পারে একমাত্র, সেটা হচ্ছে ডেইলি স্টার। আপনি চাইলে ডেইলি স্টারও আপনি সংগ্রহ করতে পারেন। এখন এক সপ্তাহে একটার মধ্যে ওখান থেকে সবগুলো পড়ার দরকার নাই, আপনি শুধু এডিটোরিয়াল এবং কলামের, যেমন এই যে পত্রিকা, এটা হচ্ছে এখানে যে আজকের পত্রিকা, এই যে আজকের পত্রিকা, এটা এই ওখান থেকে মানে ডেইলি স্টারের মধ্যে প্রতিদিন 4টা কলাম থাকে, এডিটোরিয়াল পেজের মধ্যে 4টা অপিনিয়ন থাকে। আপনি এখান থেকে 4টার মধ্যে যেটা সবচেয়ে পরীক্ষা রিলেটেড, যেখানে যেমন এখন সাম্প্রতিক অনেকগুলো ইস্যু, আফগান পাকিস্তান ওয়ার, ইরান ইসরায়েল এবং আমেরিকার দ্বন্দ্ব বা মধ্যপ্রাচ্যের সংকট, এই যে কিউবা আমেরিকার দ্বন্দ্ব, কিউবা এবং আমেরিকা ভেনেজুয়েলার দ্বন্দ্ব, এই যে পৃথিবীর সমসাময়িক যে বিষয়গুলো সবচেয়ে বেশি, যেমন বাংলাদেশ রিলেটেড, যেমন রিফরমেশন নিয়ে অনেক কিছু, এবং বাংলাদেশের জুলাই রেভলিউশনস এবং জুলাই চ্যাপ্টার, এবং বা ফ্যামিলি কার্ড সাম্প্রতিক, অর্থাৎ যে বিষয়গুলো ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, যেগুলো বিষয়ক হচ্ছে আমাদের রাইটিং পার্ট দিতে পারে, বিশেষ করে ব্যাংক ফোকাস, বিসিএস ফোকাসের মধ্যে, ওই সমস্ত কলামগুলো আপনি পড়বেন। আপনি একটা কলাম 2 দিন পড়েন। এখন আসেন, তাহলে আমি নিউজ পেপারও বললাম, টেক্সটও বললাম। এভাবে পড়ার সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে হাইলাইট করতে হবে, আপনাকে আন্ডারলাইন করতে হবে, যেটাকে বলা হয়
রিডিংয়ের ভাষায় স্ক্যানিং করা, গুরুত্বপূর্ণ লাইনগুলা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা, গুরুত্বপূর্ণ যেটা ওয়ার্ডগুলা আপনি আন্ডারলাইন করবেন এবং ওই ওয়ার্ডের মিনিংটা কি আপনাকে জানতে হবে। আপনি সাথে সাথে আপনার একটা নোটপ্যাড থাকতে হবে, যে ভালো মানের একটা নোটপ্যাড, মনে রাখবেন এটা এত ভালো মানের এমন একটা খাতা তৈরি করেন যেটা খুব ভালো ডালযুক্ত। ওটা হচ্ছে তো আপনার একদম জব লেভেলের জন্য। আপনি এখানে যেখানে অনেকগুলো ওয়ার্ড, হাজার হাজার ওয়ার্ড ইউজ করতে, এটা শেষ হলে আরেকটা নেবেন, ওরকম একটা আপনি খাতা সিলেক্ট করেন, খুব সুন্দর করে নোট ডাউন করেন ওই শব্দের বাংলা মিনিং, ওই শব্দের ইংলিশ মিনিং, পারলে ওই শব্দের সিনোনিম, অ্যান্টোনিম এবং শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা বিস্তারিত কিন্তু আপনি দেখানোর চেষ্টা করেন। সাপোজ মনে করেন আমি জানলাম ডাই, ডায়ের তো মারা যাওয়া, এখন এটা হচ্ছে দ্য ভার্ব, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে দ্য ডেট, বা এটার ফার্স্ট পার্টিসিপল ফ্রম আবার ডায়েট, আবার এটার নাউন হচ্ছে দ্য ডেথ। এখন এই যে এটাকে সিনোনিমটা কি মর্টাল, আবার এটার অ্যান্টোনিমটা কি ইমর্টাল। তাহলে দেখেন একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ অটোমেটিকলি কিন্তু চলে আসা, এভাবে আপনাকে নোট ডাউন করতে হবে। আচ্ছা, মনে করেন আপনার নোট ডাউন করলেন, হিউজ শব্দ হলো, পড়তে পড়তে মনে করেন আমি ধরলাম এই যে আপনার এই টেক্সটটা পড়া শেষ। সাপোজ মনে করেন আপনি এই টেক্সটটা পড়তেছেন, বা এখান থেকে নির্দিষ্ট একটা আজকে আফগান পাকিস্তান ওয়ার সম্পর্কে পত্রিকায় একটা খুব ভালো একটা কলম আছে, এটা পড়লেন। ওটা সম্পর্কিত যতগুলো ওয়ার্ড আপনার অজানা আছে, ওখান থেকে ওয়ার্ড, ফ্রেজ, ইডিয়ম, গ্রুপ ভার্ব অনেক কিছু পেয়েছেন, আপনি নোট ডাউন করেছেন। পড়ার পরে এটার একটা ব্যাকগ্রাউন্ড, এটার থিম, এটার প্লট ডেভেলপমেন্ট, এটার হিস্টোরিকি, মানে এটার সেটিংটাকে এভরিথিং সব কিছু আপনার জানা হয়ে গেল, কিছুটা জানা হলো। ওই শব্দগুলো আপনি নোট ডাউন করেছেন, এটার অর্থ নয় যে আপনার কিন্তু একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, না। এটা আমি বারবার বলতেছি, ভোকাবুলারিটা হচ্ছে একটা মেমোরাইজিং, এটা একটা ক্রেমিন পার্ট। ক্রেমিন পার্ট মানে বাই রুট, না বুঝে মুখস্থ করা, এটা মুখস্থবিদ্যার একটা পার্ট। আপনাকে এটা প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা রিভিউ করতে হবে নোট ডাউনগুলো, এবং এটা বারবার এক সপ্তাহ অন্তর অন্তর এটা রিভিশন করতে হবে। এটা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, এবং নিজে নিজে এটা কিন্তু খাতাটা বন্ধ করে নিজে নিজে মেমোরাইজ করবেন। এখন অনেকে অনেক ধরনের টেকনিক দেয়, এখন আপনি কোন টেকনিকে পড়বেন সেটা নিজের টেকনিকটা ফলো করবেন, অন্যের টেকনিকটা না। আপনি যেভাবে মনে রাখতে পারেন আপনি সেভাবেই পড়েন, এটাই হচ্ছে যে মূল কথা। অন্যের টেকনিক দিয়ে কখনো কোনো কাজ হবে না। আচ্ছা, এখন রিভিউ করা শেষ, বইটা পড়ার শেষ, এখান থেকে নোট ডাউন যেগুলো ওয়ার্ডগুলো সংগ্রহ করছেন সেটাও শেষ। কি করবেন, টেক্সটটা পড়ার পরেও ওই ওয়ার্ডগুলো আপনি সামনে রাখবেন, সামনে রেখেছেন, খাতাটা রেখেছেন, আর একটা খাতায় এই যে টেক্সটটা পড়েছেন বা এই কলামটা পড়েছেন ওই ওয়ার্ডগুলো ব্যবহার করে 1 পেজের বা 2 পেজের বা 3 পেজের বা হাফ পেজের আপনি এইটার একটা সামারি করেন ওই ওয়ার্ডগুলো ইউজ করে। তাহলে আপনি শিখেছেন সেগুলো প্র্যাকটিক্যালি সেন্টেন্সে পার্টস অফ স্পিচের বিন্যাস অনুসারে ইন্টারচেঞ্জ করে আপনি লিখতেছেন একসাথে, কিন্তু আপনার শিখও হয়ে গেল, প্র্যাকটিক্যালি ইউজও হয়ে গেল, আপনার একটা ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিং লেখার একটা অভ্যাস সৃষ্টি হয়ে গেল। কিন্তু এই জিনিসটা যদি ফাইনালে যদি আপনি না করেন, শুধু শিখলে হবে না। আমরা বারবার প্রশ্ন করেন আমি শিখি, মনে থাকে না। এই যে এটা একটা পরীক্ষার মধ্যে ঝড়তা কাজ করবে, আপনার এই ঝড়তাটা কিন্তু আপনাকে দূর করতে হবে। আপনি এই শব্দগুলা এভাবে নিজের মতো করে কিন্তু রাইটিংটা প্র্যাকটিস করতে হবে। তবে হ্যাঁ, আমি প্রথমেই বলেছি গুড রিডার ইজ এ গুড রাইটার। আগে রিড করেন, তারপর আপনি রাইট করবেন নিজের মতো করে। শব্দগুলো যদি মুখস্থ না করতে পারেন সামনে রাখেন, নিজের মতো করে ইউজ করেন, কিন্তু শব্দের যথার্থ ব্যবহার। এখন প্রশ্ন হতে পারে আপনি কি এটা কি সঠিক লিখেছেন নাকি ভুল লিখেছেন, এখানে কোনো গ্রামেটিক্যাল ভুল আছে কিনা। আপনার যদি কোনো মেন্টর থাকে ওকে দেখান, তাও যদি না থাকে আপনার চ্যাট জিপিটি আছে, আপনি এটা তুলে চ্যাট জিপিটিতে দেন কোথায় ভুল হয়েছে, মিস্টেকসটা বের করে দিতে বলেন। আপনি নিজেকে এভাবে কিন্তু ডেভেলপ করতে পারেন, ইমপ্রুভমেন্ট করতে পারেন, অ্যাডভান্সমেন্ট করতে পারেন। এরপরে আমি সর্বশেষে যে কথাটা বলবো, আপনি যখন এভাবে টানা 3, 4 বা 6 মাস যখন করবেন, আপনার মিনিমাম 1000-2000 ওয়ার্ড হবে। আপনি এমন কিছু ওয়ার্ড পেয়েছেন যেগুলো খুব হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, কারণ লিটারেচারে পত্রিকার মধ্যে রিসেন্ট এমন কিছু ওয়ার্ড ইউজ করে যেগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। অনেকেই বলো না হাই ফ্রিকোয়েন্সি অমুক টপেল থেকে বা ব্যারন্স থেকে, এর চেয়ে আরও কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে পাবেন। এগুলো পাওয়ার পরে 6 মাস আপনি যেগুলো সংগ্রহ করেছেন, দেখবেন যে 6 মাস পরে কিন্তু বিভিন্ন কিছু পড়তে গিয়েও একই ওয়ার্ডগুলো অনেক জায়গায় আপনি পাচ্ছেন, রিপিট করতেছেন। কারণ
ইতিহাস হচ্ছে বিভিন্ন টপিক বদলাতে পারে, কিন্তু টপিকের জন্য কিন্তু মানে রিলেটেড ওয়ার্ডগুলো বারবার কিন্তু অনেক ওয়ার্ড কিন্তু আপনি মিল পাচ্ছেন। তাহলে ওই শব্দগুলো আবার রিভিশন হচ্ছে, বারবার আপনার চোখে পড়তেছে, আপনার মেমোরাইজিংটা একদম পার্মানেন্টলি আপনার মাথায় গেঁথে যাচ্ছে। আমার কাছে মনে হয় এভাবেই করেন। তবে আমি যে কথাটা বললাম আজকে, যেমন আজকে পত্রিকায় বললাম, আমি যে কতগুলো ওয়ার্ড পাইলাম বললাম, একটা আল জাজিরার একটা নিউজ ফিড থেকে আমি একটা ওয়ার্ড পাইলাম, ঠিক আছে, আপনি নির্দিষ্ট কোনো এভাবে সোর্স রাখবেন না, যে কোনো জায়গা থেকে যখন ওয়ার্ড পান সেটা নোট ডাউন করুন, সেটা পড়ুন, সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করুন। এই ওয়ে যদি আপনি ফলো করেন, আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আপনি খুব দ্রুত 6 মাসের মধ্যে কিন্তু ভোকাবুলারিতে হিউজ একটা অ্যাডভান্সমেন্ট আপনার মধ্যে দেখতে পারবেন। সেটা আপনার একসাথে রিডিং, রাইটিং, গ্রামেটিক্যাল পয়েন্টও এটার উছিলায়, এবং ফোকাস রাইটিং, ফ্রি হ্যান্ড অনেকগুলোতে একসাথে ভালো করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আমি একটা নিউজ দিচ্ছি, আমি একটা নিউজ পেপার অ্যানালাইসিস এবং ইংলিশ বেসিক গ্রামারের উপরে কিন্তু একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, একসাথে বা আলাদা করে। খুব দ্রুত কিন্তু এটার বিস্তারিত আমি জানিয়ে দেব। আপনারা আশা করি যারা আমার ভিডিও দেখেন, আমার কোর্সগুলো অনুসরণ করেন, আমার এই কোর্সে অন্তর্ভুক্ত হবেন, এবং আপনার পাশের বন্ধুদেরকে আপনারা ইনফর্ম করতে পারেন, সবাই যাতে জয়েন হতে পারে। আমি ঈদের পর থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার পেজটি, আমার যে নতুন পেজ ইংলিশ উইন, এটা ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।